আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া, আমি সিনথিয়া রহমান। অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বাঙালির প্রাণের বইমেলা উদ্বোধন করে তিনি বলেন, গণঅভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে। জুলাই অভ্যুত্থানে দেশের সাহসী তরুণদের আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। অনুষ্ঠানে 7 জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। সাদিয়া কানিসের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে শুরু হলো এবারের অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একুশের চেতনা প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে, যার উদাহরণ জুলাই গণ অভ্যুত্থান। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ 16 বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। এ সময় 7 জন বিজয়ী লেখকের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 তুলে দেন প্রধান উপদেষ্টা। এবার বইমেলায় 108টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি আর সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে 609টি। ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা আর সরকারি ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত প্রাণের মেলা উন্মুক্ত থাকবে। সাদিয়া কানিজ, আরটিভি। দর্শক, এই মুহূর্তে বইমেলায় রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, বইমেলার প্রথম দিন আজ পাঠক প্রকাশকদের উপস্থিতি কেমন দেখছেন? সিনথিয়া, জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু উদ্বোধন করা হয়েছে বইমেলার 2025। আমরা সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি এবং যেহেতু আজকে প্রথম দিন সেহেতু দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম, তবে যারা লেখক রয়েছেন তাদের কিন্তু আনাগোনা রয়েছে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু এখনও বিভিন্ন স্টল কিন্তু সাজসজ্জা করা হচ্ছে। যেহেতু আজকে প্রথম দিন, আজকে সাজসজ্জা করা হয়েছে, এখন অনেক স্টল তৈরি হয়নি সেভাবে। তো প্রথম দিন অনুযায়ী পাঠক সংখ্যা অনেকটাই কম রয়েছে। তারপর অনেকে এসেছেন তাদের পছন্দের লেখক এবং পছন্দের যে বইটি কেনার জন্য অনেকেই কিনছেন, অনেকেই ঘুরে ঘুরে দেখছেন। একটু বলে রাখি, এবারে বইমেলায় স্টল সংখ্যা বাড়ানো হয়েছে এবং গত বছর যা ছিল 635, এবার তা করা হয়েছে 708টি। তার মধ্যে বাংলা একাডেমিতে 99টি প্রকাশনা প্রতিষ্ঠান এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে 609টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে বসেছেন। এবং একটু যদি জানিয়ে রাখি, বইমেলা 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিত বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে এবং দর্শনার্থীরা 8:30টার পরে মেলা প্রাঙ্গণে ঢুকতে পারবেন না, এমনটি নির্দেশনা রয়েছে। তবে সরকারি ছুটির দিন শুক্রবার, শনিবার বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। এবং সেই ছুটির দিনে যে শিশু প্রহর সিজনপুর বইমেলার যে আকর্ষণ, সেটি কিন্তু এবারও আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুনত্বের ভিতরে জুলাই যে চত্বর রয়েছে সেটি এবার রাখা হয়েছে। জুলাই চত্বর গণ অভ্যুত্থানের সেখানে ইতিহাস তুলে ধরা হয়েছে। আর যে কারণে আসলে বইমেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বইমেলা সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে, এমনটি জানিয়েছেন। এবং এখানকার পাঠকদের সঙ্গে কথা বলেছি, ভালো ভালো বই উপহার দেবেন এবং তারা বইমেলা থেকে আমার কাছে সন্তুষ্ট। ধন্যবাদ। তরুণরা চাইলে পুরো বিশ্বকে বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তাদের মধ্যে অপার সম্ভাবনা রয়েছে। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 9ম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদের পতন ঘটাতে জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে 1000-এরও বেশি তরুণ জীবন উৎসর্গ করেছে। ডক্টর ইউনূস আরও বলেন, তরুণদের স্বপ্ন বাস্তবায়নে জাতি অঙ্গীকারবদ্ধ। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে অংশগ্রহণকারী 25টি দেশের প্রতিনিধিদের স্বাগত জানান তিনি। With the sacrifices of thousands of young people who gave their life, নতুন বাংলাদেশ গড়তে 1000-এরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে কেউ হাত হারিয়েছে, কেউ বা পা হারিয়েছে। সুতরাং এই অভ্যুত্থান একটা ঐতিহাসিক মুহূর্ত। তাই তরুণরা নতুন বাংলাদেশ গড়তে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। as their dream is new Bangladesh for the whole world, is creating a new world. শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ক্ষমতায় থেকে কারো দল গঠনকে বিএনপি সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। দলে যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা ঢুকতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল ও দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, শেখ হাসিনার তৈরি জঞ্জাল সরিয়ে সংস্কার করে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন চায় জনগণ। জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো, তা নাহলে আমরা পাবো না। ঠিক না? এই যে আমাদের সামনে মা বোনেরা বসে আছে, ইনারা যদি মনে করে যে হ্যাঁ বিএনপিকে ভোট দেওয়া যাবে, বিএনপি মানুষের ভালো চায়, বিএনপির ছেলেরা, বিএনপির নেতারা আমাদের সুখ দুঃখের সঙ্গে আমাদের পাশে দাঁড়ায়, তাহলেই শুধুমাত্র আমরা ভোট পাবো। তাহলে কি ভোট পাবো? জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ক্ষমতায় থেকে কেউ দল গঠন করলে তাতে সমর্থন দেবেন না তারা। আমরা তো চাই তরুণ প্রজন্ম এগিয়ে আসুক। আপনারা নিশ্চয়ই আপনারা ছেড়ে দেন উপদেষ্টা পদ, ছেড়ে দিয়ে আপনারা জনগণের সাথে কাজ করেন। আপনারা দল অবশ্যই করবেন, কেন করবেন না? দল করবেন, ক্ষমতায় আসবেন, কোনো আপত্তি নেই। নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার কঠোর সমালোচনা করেন। যখন একটা ভয়ঙ্কর রক্তপিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু, কিশোর, তরুণ, ছাত্র জনতা, সেই দেশে কেন আবার শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পুনরাবৃত্তি? সরকারে যেতে পারলে সব সমস্যা দূর করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এআর বাদল, RTV, ঢাকা। অতীতে সব গুম, খুন, গণহত্যার বিচার করতে হবে। প্রতিহিংসার জন্য নয়, মানব সমাজকে কলঙ্কমুক্ত করার জন্যই এসব ঘটনার বিচার হতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সুনামগঞ্জের সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় দলটির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন সহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। রাজনীতিতে মত ও দ্বিমত থাকতেই পারে, আলোচনার মাধ্যমে সেসবের সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের মন জয় করার আহ্বান জানান তিনি। সে সাথে 31 দফার যৌক্তিকতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে হাজারো নেতাকর্মীর ভিড়। জেলার বিভিন্ন অঞ্চল থেকে জনস্রোত এসে মিলিত হয়েছে সম্মেলনে।
আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ঘরে ফেরার সুযোগ নেই বিএনপির নেতাকর্মীদের। আরেকটা কারসাজি করা যায়নি, যায় কিনা? না, বিএনপির নেতাকর্মীরা সোচ্চার আছে, বিএনপির নেতাকর্মীরা সেই সুযোগ দিবে না। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে চলমান মত-দ্বিমত নিরসন করা সম্ভব। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্ত থাকি, সবচেয়ে বড় লাভবান কে হবে? সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। বিভিন্ন বিষয় থাকতেই পারে, কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। দেশের গণতন্ত্র মনা সকল রাজনৈতিক দলগুলোকে বৃহত্তর প্রশ্নে এক থাকার আহ্বান জানান তারেক রহমান। যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থাকার মাধ্যমে তাদের মন জয় করার আহ্বান জানান তিনি। ঐক্য ছাড়া কোনো কাজ আমরা সফল হতে পারবো না। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি না মানায় কলেজের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন তারা। সরকার ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি 7টি কলেজের সমন্বয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে কাজ করছে বলে বিবৃতিতে জানানো হয়। তবে এই আশ্বাসে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। জাহিদ রহমানের রিপোর্ট। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বুধবার থেকে অনশন কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শনিবার দাবি মেনে না নেয় কলেজের সামনের রাস্তা বন্ধ করে দেয় আন্দোলনরতরা। এই পরিস্থিতিতে আমাদের একটাই দাবি, শুধুমাত্র আমাদের ভার্সিটি দাবি। আমাদের এখনো পর্যন্ত একটাই দাবি, আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হিসেবে দেখতে চাই। এদিকে শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে সরকার অবহিত রয়েছে। 7টি কলেজ নিয়ে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছে। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। তবে এমন আশ্বাস প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। যে পর্যন্ত তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করবে সে পর্যন্ত আমাদের অবরোধ এবং অনশন কর্মসূচি চালু থাকবে। আমরা শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের যে বিশ্ববিদ্যালয় কলেজের একাত্ম প্রকাশ, এটা মন্ত্রণালয় এখনো করে নাই আমাদের সঙ্গে। এরই মধ্যে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। কুমিল্লায় সেনা হেফাজতে যুবদল নেতা মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও মৃত্যুকে প্রধান উপদেষ্টা নিন্দা জানান। এক বিবৃতিতে এইসব কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকার রক্ষা এই সরকারের মূল লক্ষ্য। ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারে কয়েকটি কমিশন করা হয়েছে জানিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের রিপোর্ট নিয়ে সরকার সংলাপ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যু অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে এক বিবৃতি প্রকাশ করেছে আইএসপিআর। বিবৃতিতে আরও বলা হয়, উক্ত সেনা ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। লাখো মুসল্লির উপস্থিতিতে টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। ফজরের পর থেকে ইসলামী বক্তাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। 63টি যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন হয়েছে। কাল সকাল 9টায় শুরু হবে প্রথম ধাপের আখেরি মোনাজাত। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল ছাড়িয়েছে তুরাগ তীরের আশপাশ।
সৃষ্টিকর্তার সান্নিধ্যে আসতে পেরে খুশি সবাই। ইজতেমায় অংশ নেওয়া সবাই চায় ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে। সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশাও তাদের। দিন গোমরা থেকে যারা পিছিয়ে গেছেন তাদেরকে যেন হকের দিকে যেন আনতে পারি। আমরা এখানে আসছি একমাত্র দিন শেখার জন্য। দুনিয়ামুখী মানুষকে দিনের দিকে ফেরানোর এই নবীওয়ালা কাজের জিম্মাদারি আমাদের উপর। আমরা মুসলমানের জন্য এরকম দোয়া করব, আল্লাহ তাআলার জন্য প্রত্যেকটি মুসলমানকে যে যেখানে আছে আল্লাহ তাআলার জন্য এরকমভাবে তাদেরকে হেফাজত করে। প্রতিবারের মতো এবারও বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছে মুসল্লিরা। দুনিয়া में जितना हयात है इतना ये अल्लाह की काम करने के लिए इंशाल्लाह सब कोशिश करो। রোববার সকাল 9টায় আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, কিছু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে মোনাজাতের সময়। আখিরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বগুড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সবকিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। দেশবাসীকে দাওয়াত দিতে চাই, বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে আপনারা সকাল 9টায় শরীক হবেন। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। সাকিবুর রহমান, RTV, গাজীপুর। দর্শক, এই মুহূর্তে টঙ্গীর ইজতেমায় রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তারেক, এর আগে সংবাদেও আপনি জানাচ্ছিলেন সেখানকার আনুষ্ঠানিকতা, বর্তমানে এখন কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি। আসলে আপনি জানেন যে আজকে যে বাদ আসর 63 জোড়া বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে বিশ্ব ইজতেমার যে প্রথম ধাপে। এটি এই রীতিটি কিন্তু দীর্ঘদিন যাবৎ চলমান রয়েছে এবং এই 63 জোড়া বিয়ে সম্পন্ন হয়েছে, এটি কিন্তু সম্পূর্ণই যৌতুকবিহীন এবং তারা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে পক্ষের যে মুরব্বীরা তারা এখানে উপস্থিত ছিলেন এবং ছেলে নিজে উপস্থিত থেকে এখানে কিন্তু বিভিন্ন দেনমোহরানা ধার্য করে কিন্তু তারা বিয়ে সম্পন্ন করেছে। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামীকালকে ইজতেমার মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু কিছু সড়কে কিন্তু যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে, যেমন ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই অংশটি যানবাহন চলাচল বন্ধ থাকবে মোনাজাতের সময় এবং টঙ্গী কালীগঞ্জ যে সড়কটি সেটি কিন্তু মিরেবাজার থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়াও আশুলিয়ার পাশটায় কিন্তু এবং পরবর্তীতে মোনাজাতের পরবর্তীতে মুসল্লিদের চাপ কমে গেলে কিন্তু এই যানবাহন স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, 5টি বিশেষ ট্রেন কিন্তু এই টঙ্গী রেলওয়ে স্টেশনে থামবে এই ইজতেমায় আগত মুসল্লিদের সেবা প্রদানের জন্য। এছাড়াও প্রতিটি আন্তনগর ট্রেন কিন্তু এই টঙ্গী স্টেশনে থামার কথা রয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলার বিষয় যদি আপনাকে একটু বলি যে আইন শৃঙ্খলা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং পুলিশ এবং সহ বিভিন্ন সংস্থা কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই মাঠটিকে পর্যবেক্ষণ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজধানীর যাত্রাবাড়িতে দুনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলামকে কুপিয়ে হত্যা ও আদাবরে সুমন শেখ নামে এক যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করে এসব জানান। তিনি বলেন, দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলার 5 আসামি ও আদাবরের বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় 4 আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সাজু মিয়া হত্যার মূল হোতা রকুন মিয়াকে আমরা গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে সম্পূর্ণভাবে জড়িত এবং তার যে সম্পৃক্ততা তা সে স্বীকার করেছে। ছিনতাইকারীর চাপাতির কোপে সুমন শেখ নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সরাসরি সম্পৃক্ত একজন এবং উক্ত ঘটনায় ওই গ্রুপেরও আরও 3 জনকে, মোট 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রমজান সামনে রেখে এরই মধ্যে আমদানি হয়েছে চাহিদার তুলনায় বেশি পরিমাণ ছোলা। এর প্রভাব পড়েছে বাজারে। কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে
110 থেকে 115 টাকায়। ব্যবসায়ীরা বলছে রমজানের দাম আরও কমবে। এদিকে দেশে উৎপাদিত ডালের বাজার সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ, প্রণোদনা ও দাম নিশ্চিত করা জরুরি বলে মনে করে কৃষিবিদরা। দেখুন সালিম মালিকের রিপোর্ট। সরকারি পরিসংখ্যানে গেল বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশে ডাল আমদানি হয়েছে 2,20,000 টন, অথচ 2023-24 অর্থ বছরে একই সময়ে আমদানি হয়েছিল 1,28,000 টন, অর্থাৎ বছরের ব্যবধানে আমদানি বেড়েছে প্রায় 72%। রমজানের আগে ডাল ছোলার বাজার বেশ রমরমা, কমেছে দামও। ভালো মানের ছোলা আসতেছে, যে আমরা বিক্রি করছি খুব ফ্রেশ ছোলা, ধুলাবাড়ি নেব ফ্রেশ, এবং মোটামুটি অনেক দামে কমছে। আপনার এক সপ্তাহ আগে ছিল আপনার 120 টাকা 25 টাকা এরকম, এখন ছোলা আমাদের কিনা পরে 108 টাকা, আমরা বিক্রি করতেছি 115 টাকা বিক্রি করতেছি, বেশি নিলে 10 টাকা 12 টাকা বিক্রি করি। বাংলাদেশ পাইকারি ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি জানালেন, আগামী রমজানে ছোলার দাম তো বাড়বেই না, বরং কমবে। কোনো অবস্থাতে বাড়বে না, বরঞ্চ সামনে আরও আমদানি হচ্ছে, পাইপলাইনে অনেক মাল আসতেছে, যে পুরোপুরিভাবে যে মালগুলো আসতেছে যদি পুরোপুরিভাবে আসতে পারে, আসে সময় মতো, তাহলে ইনশাআল্লাহ আরও মালের দাম কমবে। রমজান আস্তে আস্তে বাজার 90 থেকে 95 টাকা হবে ছোলার আশা করা যায়। তবে অতি হাত বদলের কারণে ছোলার দামে নেতিবাচক প্রভাব ঠেকাতে নজরদারি পরামর্শ ক্যাবের। ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড এরকম হাত বদলের পরে কিন্তু দামটা আসলে বেড়ে যায়, তো যার কারণে মূল যে আমদানিকারক তাকে কিন্তু আর বাজারে খুঁজে পাওয়া যায় না। এখন খুচরা পর্যায়ে তখন তদারকিগুলো হয়। তা আমরা বলতেছি যে আসলে মূল যে আমদানি করছে তাকেও কিন্তু তদারকির আওতায় যদি আনেন, দাম ক্রাইসিস করতেছেন আর্টিফিশিয়াল, সেগুলো কিন্তু বোঝা যায়। ছোলার বাজারে 90% বেশি আমদানিকারকদের দখলে। কৃষি বিশেষজ্ঞদের মত, দেশে ছোলার দাম নিশ্চিতের উদ্যোগ নেওয়া হলে বাড়বে উৎপাদনও। যে আমি লাউ উৎপাদন করাচ্ছি, ডাল উৎপাদনে লাভ হবে, অনেক বেশি কিন্তু দামে বিক্রি হয়। এটা যদি নিশ্চিত হয় তাহলে দেখা যাবে যে কৃষকরা ডাল উৎপাদন করবে, এবং ডালের জন্য বাংলাদেশের যে শীতকালটা এটা কিন্তু বেস্ট সিজন একটা বাংলাদেশে। একই কথা জানালেন কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তাও। তো সেই ডালগুলোর একটা প্রমোশন আমার মনে হয় দরকার আছে, যেটা হয়তো সামনে এই স্থানীয় ডালের উৎপাদনটাকে আরো বৃদ্ধি করবে। দেশে সারা বছরে ছোলার চাহিদা প্রায় 2 লাখ টন, এর মধ্যে রোজার এক মাসে প্রয়োজন প্রায় 1 লাখ টন। সেলিম মালিক, RTV, ঢাকা। আজ থেকে পর্যটন সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে যেতে পারছে না পর্যটকরা। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 9 মাস টেকনাফের এই প্রবাল দ্বীপটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হলো। ফলে হতাশ ও অসন্তোষ জানায় পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিন ও টেকনাফ থেকে শাহিন শাহর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নানা পদক্ষেপ নেয় সরকার। এরই অংশ হিসেবে সেখানে যাতায়াতের বিধিনিষেধ আরোপ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত দ্বীপে যাতায়াতের সুযোগ থাকলেও এবার ছিল নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। সে লক্ষ্যে টেকনাফের পরিবর্তে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাত্র 3 মাস দ্বীপে পর্যটক আসলেও নভেম্বরে রাত কাটানোর সুযোগ ছিল না। ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত করা হয় পর্যটকের আগমন। ফলে ক্ষতির মুখে পর্যটন খাতের ব্যবসায়ীরা। আরও 1 মাস সময়সীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ, মানববন্ধন করেছে স্থানীয়রা। ফেব্রুয়ারি মাস যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে। অসহায় 10,000 দ্বীপবাসীর দিকে তাকিয়ে আমাদেরকে ফেব্রুয়ারি মাসটা কমপক্ষে চলার সুযোগ করে দিন। ট্যুর অপারেটর, রিসোর্ট ব্যবসায়ী বা লোকাল দ্বীপবাসীদের যারা আছে প্রত্যেকের জন্য এটা অনেক কল্যাণকর হবে। উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই। দীর্ঘ সময় পর্যটক না আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সরকারও রাজস্ব হারাবে বলে মনে করেন সাবেক এ সংসদ সদস্য। এখানে হাজার হাজার লোক কর্মসংস্থান জড়িত, তো সরকারের এই দিকটা বিবেচনা করা দরকার। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে বলে জানান স্থানীয় জেলা প্রশাসক। সেন্ট মার্টিনের পর্যটন গমনাগমনের ক্ষেত্রে সরকারের যে নির্দেশনা ছিল সেটা 31 জানুয়ারি পর্যন্ত। এখন পর্যন্ত যে নির্দেশনা, 1 তারিখ থেকে আর কোনো জাহাজ চলছে না। এ বিষয়ে জেলা নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। আদালত শুনানির দিন ধার্য করেছেন 4 ফেব্রুয়ারি। রেজওয়ান শরীফ, RTV। সেন্ট মার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিত্তিহীন কথা দিয়ে
ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, পর্যটনের নামে দ্বীপটি ধ্বংস করা হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ বাঁচাতে বন্ধ রাখা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার নতুন কিছু নয়, বরং বহু পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। দ্বীপটিকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রের রূপ দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বন্যপ্রাণী বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান পরিবেশ উপদেষ্টা। ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই। লর্ডস অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে বনানী পূজা মণ্ডপ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে নানাবিধ ক্রীড়া প্রতিযোগিতা, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়। এছাড়া নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবল খেলোয়াড় SK মোহাম্মদ আসলাম সহ স্কুলের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার সঞ্জিত কুমার চক্রবর্তী। এ সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিক ও মানসম্পন্ন করতে এক হয়ে কাজ করতে হবে। কলেজের পাঠদানের মান বৃদ্ধি করতে সবাইকে তাগিদ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুদ। কেক কাটা পর্ব শেষে অতিথিরা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব ঘুরে দেখেন। চট্টগ্রামের মার্কেন্টাইল ব্যাংকে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুয়েট হলে এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক PLC ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এ সময় তিনি খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা আমানত ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন, আদিল রায়হান, শামী মাহমুদ, অসীম কুমার সাহা, ডক্টর মোহাম্মদ জাহিদ হোসাইন, CFO ডক্টর তাপস চন্দ্র পাল, ACVP মোহাম্মদ ইকবাল রেজওয়ান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। SBSC ব্যাংক PLCর বার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুখলিসুর রহমান প্রধান অতিথি হিসাবে সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে জানানো হয়, SBSC ব্যাংকের 2024 সাল শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 9,600 কোটি টাকা এবং ঋণ দাঁড়িয়েছে 8,768 কোটি টাকা। এবছরে পরিচালনা মুনাফা হয়েছে 301 কোটি টাকা, যা এর আগের বছরে ছিল 210 কোটি টাকা। ব্যাংকের শীর্ষ নির্বাহী বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ অংশগ্রহণে টার্গেট অর্জনকারী শাখা ব্যবস্থাপকদের পুরস্কৃত করা হয়। লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে কেরানীগঞ্জের আকিজ ফাউন্ডেশন মাদ্রাসা মাঠে স্কুলের গুলশান ও ধানমন্ডি শাখার ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন। বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি মাঠের খেলাধুলায় আগ্রহ বাড়ানোর জন্য অভিভাবকদের অনুরোধ জানান জামাল ভুঁইয়া। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।